তো এখন আমরা শুরু করব যেটা হচ্ছে ক্লাস 8-এর লেসন 7 এ কিংস টেল। এটা আমরা আজকে পড়াচ্ছি। তো এইটাতে কি রয়েছে, আমরা একটু প্রাইমারি ইন্ট্রোডাকশন রয়েছে সেটা দেখ। লেটস স্টার্ট দিয়ে রয়েছে, কিংস আর্থার ওয়াজ এ কিং অফ দ্য ব্রিটনস সেভারাল হান্ড্রেড অফ ইয়ার্স এগো। যে আমরা রাজা আর্থারের কথা জানছি এখানে, কি সে একজন ব্রিটনের রাজা ছিল। সেভারাল হান্ড্রেড অফ ইয়ার্স এগো, কয়েকশো বছর আগে রাজা আর্থার ব্রিটনের রাজা ছিলেন। বোঝা গেছে? হি ওয়াজ এ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং। তাহলে রাজা আর্থারের গল্প আমরা এখানে পড়বো। তাহলে এ কিং বলতে এখানে এই কিংটা কে না, আর্থার, ARTHER, আর্থারের সম্পর্কে পড়বো। তাহলে তিনি ছিলেন কি, হি ওয়াজ এ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং। তিনি অত্যন্ত জনপ্রিয় এবং সাহসী রাজা। রাজা হলে রাজার মতোই হতে হবে, সাহসী হতে হবে এবং জনপ্রিয় হতে হবে, না হলে আর তার কি মূল্য থাকে। তো দেয়ার আর মেনি লেজেন্ডস অ্যাবাউট হিম, তার সম্পর্কে অনেক কিংবদন্তি কথা ছড়িয়ে রয়েছে। অর্থাৎ যারা সাধারণত ফেমাস হয় তাদের সম্পর্কে অনেক, ভালো হোক মন্দ হোক খারাপ হোক ভালো সব কিছু কিন্তু কথা বা উপকথা ছড়িয়ে থাকে, সেগুলোকে বলা হচ্ছে দেয়ার আর মেনি লেজেন্ডস অ্যাবাউট হিম। তার সম্পর্কে অনেক কথা কাহিনী রয়েছে। দ্য ফলোয়িং টেল ইজ অ্যান অ্যাডাপশন ফ্রম দ্য এনসিয়েন্ট আর্থারিয়ান লেজেন্ডস। এই যে আমরা পড়তে যাচ্ছি যে গল্পটা, এই ফলোয়িং টেল মানে গল্পটা ইজ অ্যান অ্যাডাপশন। এটা কি, এটা একটা সংকলন করা হয়েছে ফ্রম দ্য এনসিয়েন্ট আর্থারিয়ান লেজেন্ডস। যে প্রাচীন, এনসিয়েন্ট মিনস কি, প্রাচীন আর্থারিয়ানদের সেই যে কাহিনীমালা থেকে, লেজেন্ড থেকে কিন্তু এটা কিন্তু সংকলিত করা হয়েছে। বোঝা গেছে? তো আমরা একটা রাজার গল্প পড়তে যাচ্ছি। তো প্রথমে কিছু প্রশ্ন দিয়ে আমাদেরকে কিছু এই যে গল্পটা পড়তে যাচ্ছি তার সম্পর্কে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হবে। একটু দেখ কি রয়েছে। ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন গ্রুপস। গ্রুপে গ্রুপে অর্থাৎ আমরা দল বেঁধে দলে দলে এই প্রশ্নগুলোকে, আমরা নিচের প্রশ্নগুলোকে আলোচনা করার কথা বলছি। কি সেই প্রশ্ন? হোয়াট ডু ইউ থিঙ্ক শুড বি দ্য প্রপার ডিউটি অফ এ কিং। তুমি কি মনে করো যে একজন রাজার সঠিক কর্তব্যগুলো কোনগুলো? প্রপার ডিউটি অফ এ কিং। প্রত্যেকের একটা প্রপার ডিউটি রয়েছে, ছাত্রদেরও প্রপার ডিউটি রয়েছে, শিক্ষকদেরও প্রপার ডিউটি রয়েছে, সমাজের প্রত্যেকটা মানুষের ডিউটি প্রপার রয়েছে। কিন্তু কেউ যদি প্রপারভাবে না পালন করে, সমাজে যে ক্যাওস দেখতে পাচ্ছি আমরা, যে যার কাজ যদি যে যার ঠিক মতো করে যেত তাহলে সমাজটা একেবারে নিশ্চিন্তে চলতো, কিন্তু সেটা হচ্ছে না। তো একজন রাজার কি কি কর্তব্য থাকতে পারে বলে তুমি মনে করো, বন্ধুদের সঙ্গে আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন কি বলছে? হোয়েন কিংস ফাইট অ্যামাং দেমসেলস। যখন রাজারা নিজেদের মধ্যে লড়াই করে, ইজ ইট গুড অর ইল, এটা ভালো না খারাপ? ইল মানে আমরা জানি অসুস্থ, তো এখানে ইল মানে খারাপ। তো ভালো না খারাপ? যখন রাজারা নিজেদের মধ্যে মারামারি করবে তো ইট ইজ গুড অর ইল ফর দ্য কমন পিপল। সাধারণ মানুষদের পক্ষে এই লড়াইটা ভালো হয় না খারাপ হয়? কি বলে মনে হয়? খারাপ হবে। তাহলে কারণ লড়াই বাঁধলে তো শুধু রাজারা মরবে না, সঙ্গে সঙ্গে সেই রাজ্যের অধিবাসী বা সাধারণ মানুষদের কিন্তু ক্ষতি হবে। তো সেই জন্য সমস্ত ধরনের ঝঞ্ঝাট ঝাপটা থেকে কিন্তু সাধারণ মানুষদেরকে কিন্তু না যাওয়াই ভালো। কিন্তু সাধারণ মানুষেরা এতই মূর্খ, তাদেরকে লোক যা বলবে তাই করতে শুরু করে। কেউ ধরো মাইক নিয়ে বাজাচ্ছে, চলে এসো আমাদের কাছে মিছিল করতে হবে, তো চলে গেল তাদের পিছনে। যেতে যেতে কি হলো, যে মাইকে হাঁকাচ্ছিল সেই কিন্তু আড়ালে লুকিয়ে যাবে, এই সাধারণ মানুষের দল্লা পিটান খেয়ে মরবে। তো এরকমই দুঃখ কষ্ট তাদের চলতে থাকে, কারণ সাধারণ মানুষদেরকে বেশিরভাগ সময় বিপদে ফেলে দিয়ে সে আসলে গিয়ে ঘরে চুপচাপ বসে আছে। বুঝতে পেরেছিস? রাজাদের সময় এরকমই হয়েছে, আর এখনকার যুগে তো আমরা দেখতেই পাচ্ছি হামেশাই হচ্ছে। বেশিরভাগ কোনো জায়গায় গন্ডগোল হলো, বেশি ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? সাধারণ পাবলিক হচ্ছে। আর যারা নেতা মন্ত্রী বা বড় বড় অফিসার শিক্ষক মানে মাস্টার টাস্টার সব ঘরে চুপচাপ বসে আছে। বুঝে গেল? হ্যাঁ, তো সেই জন্য সর্বযুগে কিন্তু সাধারণ মানুষেরা কিন্তু শাস্তিগুলো প্রথমেই পায়, কারণ তাদের মূর্খামির জন্য। যবে এই সাধারণ মানুষগুলো তাদের এই মূর্খামিটা বন্ধ করে দেবে, এই সমস্ত যে সমস্ত লোকেরা এত দাদাগিরি করছে তাদেরও আর পাওয়ার থাকবে না। বুঝতে পেরেছিস? ক্ষমতা থাকবে না। প্রত্যেক লোকের যে ক্ষমতা দেখাচ্ছে, তারা বড় বড় কথা বলছে, কারণ কি? সবাই তাদের পিছনে ছুটছে বলে, তেল দিচ্ছে বলে। যবে তেল দেওয়া বন্ধ করে দেবে তাদের পিছনে পায়ে, তারা দেখবি তারাও আর জ্বলবে না। তো সে যাই হোক, সাধারণ মানুষদের কথা বলা হচ্ছে।
এরপরে দেখ এই গল্পটার মূল যে অংশটাতে আমরা ফিরে আসছি সেটা কি রয়েছে, লেটস রিড, এসো পড়ি। কি রয়েছে, মেনি হান্ড্রেড অফ ইয়ার্স এগো, মেনি হান্ড্রেড অফ ইয়ার্স এগো, বহু বহু যুগে আগে, বছর শতক আগে, ইংল্যান্ড ওয়াজ রুলড বাই এ কিং কল্ড আর্থার পেন্ড্রাগন। তাহলে বহু শতক বছর আগে এই ইংল্যান্ডে একজন রাজা শাসন করত, নাম কি, কল, তাকে তার নাম ছিল আর্থার পেন্ড্রাগন নামে একজন রাজা। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল দ্য পিউপিল, অল হিজ পিউপিল, ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান। এই যে রাজা, কমা দিয়ে একটা ক্লজ করা হয়েছে, কিন্তু এখানে আমরা এই চ্যাপ্টারে যে মূল গ্রামাটিক্যাল জিনিস যেটা পড়তে শুরু করব সেটা হচ্ছে ক্লজ। কি বলছি, বোঝা গেল? গ্রামারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লজটা পড়বো। ক্লজ জিনিসটা কি, ক্লজ মানে হচ্ছে একটা বাক্যের অংশ যেটা কিনা যার মধ্যে একটা কিন্তু ফাইনাইট ভার্ব থাকে। তাহলে এক এক সময় কি হয়, কি দেখবি আমরা বড় বড় বাক্য লিখি, একটা ফুল স্টপের মধ্যে অনেক একটা বড় বাক্য থাকছে, সেই বাক্যের ছোট ছোট অনেক পার্ট থাকে, সেই পার্টগুলোকে বলা হয় ক্লজ, এবং সেই ক্লজে অবশ্যই একটা কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে। কি বলছে, বোঝা গেল? তো এখানে এই যে হু দিয়ে শুরু হয়েছে থেকে শুরু করে এই যে কমা পর্যন্ত, দুটো কমার মধ্যে এটা একটা ছোট্ট ক্লজ, এটা রিলেটিভ ক্লজ। হু দিয়ে শুরু হয়েছে, হুটা কাকে বোঝাচ্ছে, দি কিংকে বোঝাচ্ছে। তাহলে দি কিং, এই রাজা যিনি বন্ধুভাবাপন্ন থাকতেন এবং রক্ষাকারী হিসাবে মানে ছিলেন, অফ অল দ্য পিউপিল, সমস্ত মানুষদের প্রতি তিনি বন্ধুভাবাপন্ন ছিলেন এবং তাদের রক্ষাকারী ছিলেন। ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, সবার কাছে তিনি প্রিয় ছিলেন। ফেয়ার টু এভরিওয়ান মানে তিনি যেহেতু রাজা, সবার সুরক্ষা দিচ্ছেন, সবার সঙ্গে বন্ধুত্ব ভাব দেখাচ্ছেন, তাই তিনি কি সবাই তাকে প্রিয়, সবার কাছে তিনি প্রিয়জন ছিলেন। দ্য পিউপিল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, এই যে ব্রিটেনের অধিবাসীরা সুখ শান্তিতে বসবাস করত। টেন্ডিং দেয়ার ফোকস অ্যান্ড টেলিং দেয়ার ফ্রেন্ডস, টেন্ডিং দেয়ার ফোকস মানে কি, তারা পশু পালন করতো। টেন্ডিং মানে কি, লালন পালন করতো। দেয়ার ফোকস মানে কি, যে দল, পশুদের দলকে ফোক বলা হয়, ভেড়ার দল হোক, গরুদের দল হোক, বিভিন্ন দলকে তারা যে পশু মানে পশু পালন করতো। অ্যান্ড টেলিং দেয়ার ফ্রেন্ডস, এবং তাদের মানে টেলিং মানে কি, টিলিং দেয়ার ফিল্ডস, টিলিং দেয়ার ফিল্ডস মানে কি, মাটি তৈরি করতো, অর্থাৎ চাষবাসের কাজ আর পশুপালনের কাজ নিয়ে তারা ব্যস্ত থাকতো। টিল করা মানে কি, মাটিকে গুঁড়ো করাকে বলা হয়, টিলার মতো যেগুলো মাটি ছোট ছোট বেরিয়ে থাকে সেগুলোকে গুঁড়ো করাকে বলা হয় টিলিং। টিলিং দেয়ার ফিল্ডস অর্থাৎ তাদের মাটি তৈরি করে চাষবাস কাজে ব্যস্ত থাকতো। এরপরে কি হচ্ছে, কিং আর্থার পেন্ড্রাগন হ্যাড মেরিড দ্য বিউটিফুল লেডি ইগ্রেইন, সেই যে রাজা আর্থার পেন্ড্রাগন বিয়ে করেছিল একজন সুন্দরী মহিলাকে, নাম কি, লেডি ইগ্রেইনকে, ইগ্রাইনকে বিয়ে করেছিলেন। অ্যান্ড হ্যাড এ সন, এবং তার এক সন্তানও ছিল, অর্থাৎ তার এক ছেলে ছিল। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার অফ দ্য রয়্যাল থ্রোন, সেই যে ছেলেটাই ছিল তার কিন্তু রাজ্যের বা রাজবংশের পরবর্তী উত্তরাধিকারী, অর্থাৎ রাজার ছেলে পরবর্তী রাজা হবে, তো সেই জন্য সেই ছোট্ট শিশুটা ছিল কিন্তু পরবর্তী রাজ্যের পরবর্তী বংশধর, রাজার পরবর্তী সিংহাসনে বসার জন্য বংশধর ছিল। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডায়েড সুন, শীঘ্রই কিন্তু তারা মারা গেছিল, অর্থাৎ খুব তাড়াতাড়ি রাজা এবং রানী তারা মরে গেছিল। আফটার দ্য বেবি ওয়াজ বর্ন, অর্থাৎ সেই ছোট্ট ছেলেটা জন্মানোর পরে পরেই তার বাবা মায়ের মৃত্যু ঘটে গেছিল। ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম, এটা খুব একটা কঠিন সময় ছিল, কারণ কি রাজা হঠাৎ করেই মারা গেছে, রানীও মারা গেছে এবং তার ছোট সন্তানকে ফেলে রেখে চলে গেছে। তাহলে কি হবে, মেনি অফ দ্য কিংস অপোনেন্ট, সেই সময় কি অনেক যে রাজার যে প্রতিপক্ষ ছিল, অপোনেন্ট মানে কি, বিরোধী পক্ষ ছিল, অর্থাৎ রাজ্যের মধ্যে সবাই তো রাজাকে মানতো না, অনেকে রাজার বিরোধিতা করতো, তারা এখন উঠে পড়েছে, তোরা যাবি একটু চলে যা। মেনি অফ দ্য কিংস অপোনেন্ট ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন, তারা কি করতে চাইতো, তারা সেই রাজ সিংহাসনকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতো, সিজ করে নেওয়ার চেষ্টা করতো। সিজ দ্য থ্রোন অর্থাৎ তারা হচ্ছে কিনা যে রাজ সিংহাসনকে অর্থাৎ রাজার যে অধিকারকে ছাড়িয়ে নেওয়ার তারা সবসময় চেষ্টা করতো। কিং আর্থার পেন্ড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সিলার্স, সেই যে রাজা পেন্ড্রাগনের দুজন অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিসম্পন্ন অর্থাৎ জ্ঞানী সংসদ ছিল। কাউন্সিলার্স মিন্স তার সংসদ ছিল।
একজনের নাম কি, এই যে হাইফেন দিয়ে, একজনের নাম হচ্ছে মার্লিন। মার্লিনকে কমা দিয়ে নাউন ইন অ্যাপোজিশন ফর্ম করা আছে, অর্থাৎ মার্লিন সম্পর্কে তার যে গুণগুলোকে বোঝানোর জন্য কমা দিয়ে ব্যবহার করা হচ্ছে। মার্লিনকে এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান, একজন ভবিষ্যৎ বক্তা, অর্থাৎ সে ভবিষ্যৎ বলে দিতে পারবে যে কি হবে পরবর্তীকালে এই তার রাজ্যে, সেটা সে বলতে পারবে। এবং এ ম্যাজিশিয়ান ছিল এবং সে জাদুবিদ্যা ভালো জানতো। তাহলে তার কাউন্সিলরের মধ্যে একজন ছিল কে, মার্লিন, যে কিনা ভবিষ্যৎ বলতে পারত এবং সে ম্যাজিক অর্থাৎ জাদুবিদ্যাও পারদর্শী ছিল। অ্যান্ড দ্য ব্রেভ নাইট, এবং আরও একজন যে কাউন্সিলের অর্থাৎ সংসদ ছিল একজন সাহসী যোদ্ধা। তোরা ইউরোপের ইতিহাস যখন পড়বি জানবি যে প্রত্যেক রাজাদের আন্ডারে অনেক বীর যোদ্ধা থাকতো, তাদেরকে নাইট উপাধি দেওয়া হতো। নাইট, সেই নাইটদের বিশেষ পোশাক দেওয়া হতো, বর্ম দেওয়া হতো এবং একটা ঘোড়া দেওয়া হতো, সেইটাতে করে তারা লড়াই করতে যেত। সেই একজন তার সাহসী নাইটও ছিল, তার নাম কি, স্যার উলফিয়াস। তাহলে তার যে দুজন সংসদ ছিল, একজন, তারা দুজন কিন্তু বিচক্ষণ এবং জ্ঞানী ছিল। একজনের নাম হচ্ছে মার্লিন, যে কিনা ভবিষ্যৎ বলতে পারত এবং ম্যাজিশিয়ান ছিল, অর্থাৎ জাদুবিদ্যা ভালো জানতো। আর একজন কে ছিল, সাহসী যোদ্ধা ছিল, নাইট ছিল, নাম কি, স্যার উলফিয়াস। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, তাদেরকে কিন্তু এই রাজপরিবার খুব বিশ্বাস করত। প্রত্যেক রাজপরিবারে বিশ্বস্ত যেমন চাকর থেকে থাকে, তোরা এখন যে সিনেমাগুলো বেরোচ্ছে, বাহুবলী দেখেছিস, সেখানে দেখবি একজন বিশ্বস্ত যে সেই যে কাটাপ্পা বলে একজন ছিল, সে টাক পড়া একজন লোক, প্রচুর সাহস এবং রাজার একটা হুকুম যা বলবে তা মানত। সেই রকম সেই নাইট ছিল। এই নাইটদের অর্থাৎ রাজার কথা সে অক্ষরে অক্ষরে পালন করবে। আচ্ছা, এরপর কি হচ্ছে দেখ, হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য, হ্যাঁ, অর্থাৎ সেই দুজনকে রাজপরিবারের অত্যন্ত বিশ্বস্ত ছিল। হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, অর্থাৎ যখন রাজা এবং রানী মারা গেছিলেন, অর্থাৎ নো মোর মানে যখন আর ছিল না, অর্থাৎ মারা গেছিলেন, দ্য টু কাউন্সিলর মেট, সেই দুজন যে সাংসদ অর্থাৎ তাদের যে সভাদের যে সভাসদ ছিল, তারা কি করলো, তারা দেখা করতে গিয়েছিল। মেট মানে সাক্ষাৎ করেছিল, কার সঙ্গে, স্যার হেক্টরের সঙ্গে। স্যার হেক্টর কে না, দ্য ট্রাস্টওয়ার্দি এ লয়াল সাবজেক্ট অফ দ্য কিং, অর্থাৎ এক বিশ্বস্ত একজন প্রজা ছিল, সেই যে তার রাজ্যের একজন বিশ্বস্ত প্রজা। ট্রাস্টওয়ার্দি মানে যার উপর বিশ্বাস করা যায়, অর্থাৎ সাধারণ প্রজা ছিল। সেই রকম একজন সাধারণ প্রজার কাছে সেই দুজন তাদের যে সভাসদ অর্থাৎ তার বুদ্ধিমান যে রাজ পরিবারের দুজন সভাসদ গেলেন। অ্যান্ড অন এ কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, এক ঠান্ডা এবং ঝড়ের রাত্রে, অর্থাৎ শীতের এবং ঝড় শীতের রাত্রে তার কাছে সেই দুজন গেল। দে প্লেসড ইন হিজ হ্যান্ড, তারা কি করলো, তার হাতে রাখলো, এ ব্যাবি র্যাপড ইন এ স্কারলেট কোয়াক, অর্থাৎ সেই যে তাদের রাজ্যের সেই সাধারণ প্রজার হাতে, যার নাম কি ছিল, স্যার হেক্টর, তার হাতেই কিনা সেই ছোট্ট রাজপুত্রটাকে একটা তার হাতে তুলে দিল। তাকে তখন কিসে জড়ানো ছিল, র্যাপড মানে জড়ানো ছিল, ইন এ স্কারলেট মানে উজ্জ্বল লাল রঙের কাপড়ে জড়ানো ছিল। এই যে দেখতে পাচ্ছিস ছবিটাতে, তোরা দেখতে পাচ্ছিস এই যে লাল রঙের কাপড় জড়ানো বাচ্চা ছেলেটাকে নিয়ে গেছে তার কাছে দুজন মিলে। অ্যান্ড কোয়াক, অর্থাৎ সেই যে লাল রঙের কাপড় দিয়ে তাকে মোড়া সেই বাচ্চা ছেলেটাকে তার কাছে নিয়ে গেল, তার হাতে তুলে দিল। মার্লিন সেড, এবং মার্লিন বললেন, উই অর্ডার, আমরা আদেশ দিচ্ছি, ইউ তোমাকে, অ্যান্ড ইউর ওয়াইফ তোমাকে এবং তোমার স্ত্রীকে আমি আদেশ দিচ্ছি আমরা, টু ব্রিং আপ দিস চাইল্ড, এই ছোট্ট শিশুটাকে লালন পালন তোমরা করবে, আমরা আদেশ দিচ্ছি। অ্যাজ দো হি ওয়াজ ইউর ওন সন, তোমার নিজের সন্তানের মতো করে ভেবে তুমি এই ছেলেটাকে বড় করবে, লালন পালন করবে। এই যে ব্রিং আপ মানে কি, লালন পালন করা, এটা একটা ফ্রেজাল ভার্ব। তো টুর পরে ইনফিনিটির পরে ফর্মের পরে ব্রিং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, এটা একটা তোরা খেয়াল রাখিস। তাহলে তারা আদেশ দিল কি, যে এই ছোট্ট ছেলেটাকে আমরা দিয়ে যাচ্ছি আজকে, তুমি তোমার নিজের সন্তান মনে করে তুমি এর লালন পালন করবে। আচ্ছা, এরপরে কি হচ্ছে, দিস বয় ইজ টু বি কল্ড আর্থার, এই ছেলেটাই পরবর্তীকালে রাজা আর্থার নামে পরিচিত হন। স্যার উলফিয়াস সেইড, উলফিয়াস যেহেতু ভবিষ্যৎ বলতে পারত, সেই উলফিয়াস সেই নাইট রাজা, অর্থাৎ সেই নাইট বললো, অর্থাৎ উলফিয়াস বললো কি, এই হবে পরবর্তীকালের রাজা। বুঝতে পেরেছিস, একেই পরবর্তীকালে আর্থার নামে ডাকা হবে। আচ্ছা, স্যার উলফিয়াস সেইড, স্যার হেক্টর বিইং এ ট্রু নাইট, স্যার হেক্টরও একজন কিন্তু যোদ্ধা ছিলেন।
সে একজন যেহেতু প্রকৃত যোদ্ধা ছিলেন হেক্টর, সে কি করলো, আস্ক নো কোশ্চেন। সাধারণত যারা যোদ্ধা হয় রাজার একটা কথাকেই তারা বিশ্বাস করবে, রাজার উপর কিন্তু তারা কোনো প্রশ্ন করবে না, তবেই তারা যোদ্ধা প্রকৃতপক্ষে, অর্থাৎ রাজার কথা যাই বলুক না কেন অক্ষরে অক্ষরে তারা পালন করবে। তো সেই জন্য তারা তাকে যাই আদেশ দেওয়া হলো সে অক্ষরে অক্ষরে পালন করলো, কোনো প্রশ্নটা করলো না। অ্যান্ড প্রমিস টু ওবে দ্য হিজ লেট কিংস কাউন্সেলার্স, এবং সে আরও কথা দিল যে আমি, তোমরা যে কথা আমাকে আদেশ দিচ্ছ, অর্থাৎ তোমরা যে মৃত রাজার যে সংসদ হয়ে আমাকে যে আদেশ দিচ্ছ আমি সেটা অক্ষরে অক্ষরে আমি পালন করব। অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড ফিয়ার্ড, যেমনভাবে ভয়টা করছিল মার্লিন এবং স্যার উলফিয়াস, সেই যে তার দুজন সংসদ যে ভয়টা করছিল, ট্রাবল ব্রোক আউট, সমস্যা ছড়িয়ে পড়লো ইন ব্রিটেন, ব্রিটেনে সে রাজার মৃত্যুর পরে সমস্যাটা ছড়িয়ে পড়লো। কী সেই সমস্যা? আফটার পাসিং অ্যাওয়ে দ্য কিং, অর্থাৎ রাজার মৃত্যুর পরে যেরকম তারা ভেবেছিল যে একটা সমস্যা উঠবে, সেই রকম সমস্যা কিন্তু যে সে পুরো ব্রিটেন জুড়ে, অর্থাৎ যেটা এখন ইংল্যান্ড নামে পরিচিত, সে ইংল্যান্ড জুড়ে ছড়িয়ে গিয়েছিল। কি দি ব্যারনস, ব্যারনস মানে কি, যে ভূমিরাজ, ভূমি অর্থাৎ ভূস্বামীরা, অর্থাৎ ইংল্যান্ডের ভূস্বামীদের ব্যারন বলা হতো, অর্থাৎ ইংল্যান্ডের জমিদারকে ব্যারন বলা হতো। তারা কি করতো, অর্থাৎ সম্ভ্রান্ত পরিবার ছিল, অর্থাৎ সেই রাজার রাজত্বকালে বিভিন্ন যে সম্ভ্রান্ত পরিবাররা ব্যারন বলা হতো, তারা কি করেছিল, ওয়ার ফাইটিং অ্যামাং দেমসেলস, তারা নিজেদের মধ্যে লড়াই শুরু করলো। দে ওয়ার ফাইটিং, তারা একটা কোন টেন্সে রয়েছে, ব্যারনস ওয়ার ফাইটিং, ওয়ার আছে আর মূল ভার্বের শেষে আইএনজি যোগ আছে, এটা আছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ব্যারনরা কিন্তু নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিল। অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন, প্লটিং মানে কি, বিভিন্ন পরিকল্পনা করতে লাগলো, দ্য টু ক্যাপচার দ্য থ্রোন, অর্থাৎ সেই রাজ সিংহাসনকে হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন তারা পরিকল্পনা করতে লাগলো। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস, অর্থাৎ পুরো ব্রিটেন জুড়ে যেন অরাজকতায় ছড়িয়ে পড়লো, অর্থাৎ ললেসনেস, ল মানে আইনহীন হয়ে পড়লো, অর্থাৎ বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে গেল পুরো ব্রিটেন জুড়ে। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড, সেই যে রাজ্যের মধ্যে যারা পথিক ছিল, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো সময় যাচ্ছে, তাদেরকে ছিনতাই শুরু হয়ে গেল, তাদের রবড মানে তাদের কাছ থেকে মালপত্র ছিনিয়ে নেওয়া শুরু হয়ে গেল। অর্থাৎ রাজ্যের মধ্যে যখন রাজা নেই, তাদের হেড নেই, এবং রাজ্যে কোনো আইন কানুন কেউ মানছে না, তখন কি হচ্ছে, যে যা পাচ্ছে করছে, এমনকি পথিকদের কাছ থেকেও লুটপাট শুরু হয়ে গেছে। দ্য পেসান্টস মানে কি, কৃষকেরা, ওয়ার আনহ্যাপি, কৃষকেরাও অসুখী হয়ে পড়েছে, অর্থাৎ তাদের রাজ্যের মধ্যে এরকম একটা পুরো একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে গেছে, অরাজকতা পরিবেশ তৈরি হয়ে গেছে। যাদের শক্তি রয়েছে তারা একে অন্যের উপর মধ্যে লড়াই করা শুরু করে দিয়েছে, চুরি করা শুরু হয়ে গেছে, অর্থাৎ পুরো ইংল্যান্ড জুড়ে কিন্তু একটা অস্থির পরিবেশ তৈরি হয়ে গেছে। তো এইটা পর্যন্ত তোদের থাকলো। তো এর পরের ক্লাসে আমরা এর পরের চ্যাপ্টারটা আমরা পড়াবো। তোরা অ্যাক্টিভিটি 1 আর অ্যাক্টিভিটি 2 এই দুটো যেটা রয়েছে, এটা যেটা পড়ালাম এটা থেকে বেশ করে তোরা করে আনিস, বোঝা গেছে? আর এইখানে যে বিভিন্ন বাক্যগুলো পড়ার সময় তোরা কোন টেন্সে রয়েছে শুধু এমনি পড়ে যাবি না, পড়ে আর মানে করে চলে গেলে কিন্তু কিছুই শিখতে পারবি না, মানে করতে হবে নিজেকেই, বোঝা গেছে? আর হচ্ছে কি, যে টেন্সগুলো কিংবা কোনটা ক্লজ রয়েছে, এই যে ক্লজের কথা বলছিলাম এখানে, এই ক্লজের উপর ভিত্তি করে ছোট্ট যে অংশ, বাক্যের অংশ, এটা কিন্তু 3 প্রকারের ক্লজ হয়, আমরা জানবো। 1 নম্বর হচ্ছে কি নাউন ক্লজ, অর্থাৎ এই যে বাক্যের অংশটা যখন নাউনের মতো কাজ করবে তখন তাকে বলবে ওটা নাউন ক্লজ হিসাবে ব্যবহৃত হয়েছে। নাউন সাধারণত কোথায় কোথায় থাকে আমরা জানি, কোনো একটা বাক্যের হয় সাবজেক্টে থাকে, না হলে অবজেক্ট কর্ম হিসাবে যেটা থাকে সেটা নাউন হয়, তাহলে সেটা কিন্তু এই নাউন ক্লজটা সাধারণত সাবজেক্টের পজিশনে কিংবা অবজেক্টের পজিশনে থাকবে। সাধারণত এটা কিন্তু দ্যাট দিয়ে শুরু হয় বা অন্য কোনো দিয়ে শুরু হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে দ্যাট দিয়ে শুরু হয়। আরও এক প্রকারের ক্লজ হয় যেটা কিনা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, রিলেটিভ অর অ্যাডজেক্টিভ, ADJECTIV, অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ বাক্যের কোনো অংশ যদি অ্যাডজেক্টিভ, পুরো অংশটাই কোনো কিছুকে গুণ বোঝাচ্ছে, কারোর গুণদোষ বোঝাচ্ছে, কোনো একটা নাউনের গুণদোষ করছে, তখন সেই যে অংশ বাক্যের অংশটাকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এইগুলো সাধারণত রিলেটিভ প্রোনাউন যেমন হু, হুইচ এগুলো দিয়ে শুরু হয়, বোঝা গেছে? রিলেটিভ ক্লজ, এটা দেখে সহজে আমরা বুঝতে পারবো। আর এক ধরনের ক্লজ আছে যেটা হচ্ছে কি না অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। সেই অ্যাডভার্ব ক্লজ কি, অ্যাডভার্ব কাকে বলে আমরা পার্শ্ব স্পিচে পড়েছি, যে বাক্যের যে অংশটা বা যে শব্দ বা শব্দাংশগুলো কোনো কিছু ভার্বের গুণদোষ করে,
কিংবা অ্যাডভার্বেরই গুণদোষ করে তাকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে এইখানে যে ক্লজটা বলবো, যে বাক্যের অংশটা হবে, অর্থাৎ ফাইনাইট ভার্বযুক্ত যে অংশটা কোনো একটা ভার্বকে হয়তোবা প্রকাশিত করবে, অর্থাৎ কোয়ালিফাই করবে, কিংবা কোনো অ্যাডভার্বকেই হয়তো কোয়ালিফাই করবে, তো সেইগুলো হবে অ্যাডভার্ব ক্লজ। তো এটা বিশেষ করে ক্ষেত্রে কখনো বিকজ, অ্যাজ কিংবা দের এই সমস্ত কিছু দিয়ে শুরু হয়। তো এর অনেক ভাগ রয়েছে, আমরা পরপর এই যখন এই ক্লজ চ্যাপ্টারটা আলোচনা করব তো সেখানে আমরা এর সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো এখানে আমরা জাস্ট প্রাইমারি আইডিয়া দিলাম তোদের। এখানে কিন্তু যে এই চ্যাপ্টারের গ্রামার রয়েছে না, সেই অ্যাক্টিভিটি 8A-তে, এখানে 8A, 8B, 8C-তে বিভিন্ন ক্লজ সম্পর্কে দেওয়া রয়েছে, একটু নিজেরা পড়ে দেখে নিবি। এখানে বাক্যগুলো দেওয়া রয়েছে, কোনটার গুণদোষ বোঝাচ্ছে বা কখন কোনটা নাউন ক্লজ হয়েছে সেটা স্পষ্ট কিন্তু দেওয়া রয়েছে। এটা তোরা নিজেরা একটু চেষ্টা করবি।